সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দুদিন থেকে মনটা ভালো ছিল না, কেননা বাংলাদেশে প্রতিনিয়ত যে সকল নিউজ পাচ্ছি, যেমন মুরাদনগরে একটি ঘটনা। দুদিন থেকে মনটি অত্যন্ত বিপর্যস্ত ছিল, বাট বাংলাদেশ তো এখন আসলে একটি সিনেমায় পরিণত হয়েছে। আপনি খুব বেশি সময় মন খারাপ করেও থাকতে পারবেন না, কেননা পরের সিনে আপনার জন্য হয়তো কমেডির ব্যবস্থা আছে, তো আপনাকে সেটার সাথে অ্যালাইন করতে হচ্ছে। তো যার কারণে আমি আজকে সকালে উঠেই একটি নিউজ আমার চোখে বারবার আসছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। যেটি হচ্ছে ২৯শে জুন সকালে মরক্কোর মারাকেশে ওআইসির আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিতে ঢাকা বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশ সরকারের যিনি বাছুর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কূটনৈতিক পাসপোর্টে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠছিলেন, ঠিক তখনই ঘটে যায় একটি অভূতপূর্ব ঘটনা। তার হ্যান্ডব্যাগে স্ক্যানিংয়ে ধরা পড়ে একটি গুলি ভর্তি ম্যাগাজিন। আমরা যারা গরিব মানুষ, যারা দেশের বাইরে যাওয়া আসা করি, অনেক সময় কলার ছাল থেকে যায় ভুলবশত, কারণ খাদ্যটা নিয়েই চিন্তা হয়, কখনো হয়তো বড়ইয়ের বিচি থেকে যায়, কখনো তো এগুলো আসলে এত বেশি এদিক ওদিক খাওয়া হয় যে কখন কোনটা থেকে যায় বুঝতে পারি না। তো বাড্ডি লোক, বাড্ডি বাতে, তারা উপদেষ্টা মানুষ, তারা এইসব অস্ত্রপাতি নিয়ে তাদের কাজ কারবার। তো ওনাদের এরকম দু একটা ম্যাগাজিন থেকে যায়, ওনারা আসলে ভুলবশত ওটা থেকে যায় ব্যাগে, এটা কোনো ব্যাপার না, তো উনি খেয়াল করতে পারেননি। কিন্তু ঘটনা হলো, তাকে আটক বা জিজ্ঞাসাবাদ না করেই ফ্লাইটে উঠতে দেয়া হয়। ঘটনাটি জনমনে কিছুটা বিস্ময় তৈরি করেছে, বাট আমার মনে একেবারেই কোনো ধরনের বিস্ময়ের সৃষ্টি হয়নি, কেননা আমি জানি এটা কোনো ব্যাপার না। নতুন স্বাধীন দেশ বাংলাদেশ 2.0। সো দেশের নিরাপত্তা কাঠামো, আইনের প্রয়োগ, ভিআইপি সংস্কৃতি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কিন্তু গভীর একটি প্রশ্ন উঠেছে বোকা বাংলাদেশের জনগণের মনে। আসিফ মাহমুদ পরে অবশ্য ফেসবুকে দাবি করেন ম্যাগাজিনটি ভুলবশত, যে বলছিলাম, ভুলবশত ব্যাগে থেকে গিয়েছিল এবং এটি তার লাইসেন্সকৃত একটি আগ্নেয়াস্ত্রের অংশ। কিন্তু এখানেই তৈরি হয় একাধিক আইনি, নৈতিক জটিলতা এবং প্রশ্ন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনের সময় বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে, অথচ আসিফ মাহমুদের দেয়া তথ্য মতে আমরা জানি তার বয়স মাত্র ২৭ বছর। তাহলে প্রশ্ন ওঠে, তিনি কিভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন? এখানেই শেষ নয়। লাইসেন্সধারী হতে হলে প্রতি বছর ৩ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয় অস্ত্র কেনার আগের ৩ বছর। কিন্তু আসিফ মাহমুদকে হয়তোবা সেটি দিতে হয় না, কারণ তিনি মন্ত্রী পদমর্যাদার, সেটিও বুঝলাম, কিন্তু অস্ত্রটি কিনতে নিশ্চয়ই টাকা লাগে। আরও বড় প্রশ্ন হলো, একজন মন্ত্রী ২৪ ঘন্টা নিরাপত্তা পান, তার সঙ্গে সর্বক্ষণ গানম্যান বা নিরাপত্তা রক্ষী থাকে, কিন্তু তারপরেও নিজেই কেন একটি গুলি ভর্তি ম্যাগাজিন ব্যাগে বহন করে বেড়াবেন, এটি আমার বোধগম্য হয়নি। ইউনুস সাহেব বা বেগম খালেদা জিয়া, তারাও কি ব্যক্তিগত এরকম অস্ত্র ম্যাগাজিন প্যান্টে নিয়ে ঘুরে বেড়ান কিনা জানি না। পার্সোনাল সেফটির জন্য মানুষ পিস্তল ক্যারি করে, কিন্তু আসিফের যে ম্যাগাজিন ছিল, সেটা কি পিস্তলের গুলি? পিস্তলের কি ম্যাগাজিন থাকে? আমি আসলেই জানি না, তাই এই প্রশ্ন করছি। কোনো দেশীয় পত্রিকা কি ক্ল্যারিফাই করেছে কী ধরনের বন্দুকের গুলি তার ব্যাগে পাওয়া গেছে? আমি দেখিনি। নর্থ ইস্ট নিউজে লিখেছে AK-47 এর কথা। এই রাইফেল শুনেই আমার বিন লাদেনের কথা মনে পড়ে। আর কিচ্ছু বললাম না। বিষয়টি কেবল ভুলবশত ছিল নাকি ইচ্ছাকৃত একটি পদক্ষেপ? এমন প্রশ্ন তুলেছে জনগণ, আমি নই। কারণ মন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, তথাকথিত ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন, এবং এই বাছুর উপদেষ্টা একটি ভিডিও বার্তায় বলেছিলেন তারা এই ৫ই আগস্টের এটি সফল না হলে তিনি এবং তার নেতারা তারা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিতেন। তো যিনি সবসময় সশস্ত্র আন্দোলন করবেন বলে ডিক্লেয়ার করে আসছেন, তো তিনি ম্যাগাজিন নিয়ে ঘুরবেন না তো গ্রামের আবুল আর কেউ এরকম ম্যাগাজিন নিয়ে ঘুরবে? ঘুরতে পারে, সেটি হতে পারে বই খাতার ম্যাগাজিন, এই সকল না। তো সেই সময় থেকে তিনি যেহেতু অস্ত্র বহন করে থাকেন, তাহলে প্রশ্ন আসে, জুলাই ষড়যন্ত্রের সময় সংঘটিত যে সহিংসতা, সেখানে তার এই অস্ত্রের কী ভূমিকা ছিল এবং তারই বা কী ভূমিকা ছিল? আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন, বিশেষ করে CIAO Annex 17 অনুসারে কেবিন ব্যাগে গুলি বা ম্যাগাজিন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিমানবন্দরে এ ধরনের জিনিস ধরা পড়লে সাথে সাথে জিজ্ঞাসাবাদ, জব্দ এবং মামলার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। অথচ আসিফ মাহমুদের ক্ষেত্রে এর কিছুই হয়নি। আমরা ভিডিও দেখেছি, উনি নির্বিঘ্নে চলে গেলেন, ওনাকে কোনো প্রশ্নও করা হয়নি। তিনি নির্বিঘ্নে বিদেশে চলে যান। অথচ অতীতে 2013 সালে যখন আমরা ভালো ছিলাম না, পরাধীন দেশে, এই একই অপরাধের কারণে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার পর্যন্ত হতে দেখেছি আমরা। এখানে প্রশ্ন তৈরি হচ্ছে, একটি ম্যাগাজিন বিমানবন্দরের দ্বিতীয় স্ক্যানিংয়ে ধরা পড়ল, কিন্তু প্রথম স্ক্যানিংয়ে ধরা পড়েনি কেন? তাহলে কি নিরাপত্তা চেকিংয়ের ঘাটতি আছে, নাকি ইচ্ছাকৃতভাবে তা উপেক্ষা করা হয়েছে? বিমানবন্দরের প্রথম সিকিউরিটিতে বুলেট কিভাবে ডিটেক্ট হলো না? এটি একটি ভয়াবহ লেভেলের ব্যর্থতা। কিন্তু আমার বিশ্বাস আসিফ শীঘ্রই তিনি প্রকাশ করবেন যে তিনি আসলে এয়ারপোর্টের স্ক্যানারগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা তার একটা টেস্ট নিতে ইচ্ছাকৃতভাবে ম্যাগাজিন ব্যাগে নিয়ে গিয়েছিলেন, যেখানে ফার্স্ট স্ক্যানার একেবারেই ফেল করেছে। এই খবরগুলো, জোকস অ্যাপার্ট, এই খবরগুলো তো বিদেশি এয়ারলাইনগুলো জানবে। ওরা ঢাকা ডেস্টিনেশন বন্ধ করে দিলে ক্ষতি কার? দ্বিতীয়ত, যদি ধরা পড়েও থাকে, এটি বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল ও আর্মস অ্যাক্ট 1878, অস্ত্র আইন 1924-এর সুস্পষ্ট লঙ্ঘন। তাহলে তাকে নিয়ম অনুসারে আটক করা হয়নি কেন? কি এমন শক্তি কাজ করছে যা আইনকে পাশ কাটিয়ে একজন উপদেষ্টাকে ছাড় দিয়েছে? এই ঘটনা শুধু একটু ভুল বলে পাশ কাটানো যায় না। এটি আসলে রাষ্ট্রযন্ত্রের পক্ষপাত দুষ্ট আচরণ এবং এই যে ভিআইপি সংস্কৃতির নগ্ন উদাহরণ। একবার ভাবুন তো, যদি এখানে আপনি বা আমি হতাম, তাহলে কি একই ধরনের পরিণতি হতো? না। এবং তারপরেও আমরা দেখেছি যে সামাজিক মাধ্যমে এটি নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে, যদিও গণমাধ্যমগুলো তো তাদের গোলাম, সে কথা বলবো না। তবে একটি পত্রিকা এটি প্রকাশ করেছিল এই নিউজটি। তিনি সর্বোচ্চ 5 মিনিট রাখতে পেরেছেন, নিউজটি ডিলিট করে দেয়া হয়েছে। তো এই যে ব্যক্তি, যার বিতর্ক আসলে আমার তার জন্য খারাপ লাগছে, বিতর্ক তার পিছু ছাড়ছে না। প্রথমে ব্যক্তিগত সহকারীর দুর্নীতি, এরপরে নগর ভবন ইস্যু, বাবার লাইসেন্স ইস্যু, সব কিছুকে ছাড়িয়ে ম্যাগাজিন মুভি ইস্যু। এখন এই মুভির নাম আসলে দিলে মনে হয় ভালো হয়, টোকাইয়ের হাতে কেন অস্ত্র, বা টোকাইয়ের হাতে অস্ত্র কেন। ভালো থাকবেন সবাই।